আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আজকের এই ক্লাসে আমরা রসায়নের 11 নম্বর অধ্যায়, তোমরা যারা যারা এসএসসি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদেরকে বলে রাখি, আমরা আজকে 11 নম্বর অধ্যায় খনিজ সম্পদ, যেটা নাম হচ্ছে জীবাশ্ম, এই অধ্যায়টা শিখতে যাচ্ছি। তোমরা অনেকে এটাকে একটা ভিন্ন নামে ডাকো, তাই না? তোমরা অনেকে এটাকে হচ্ছে একটা ভিন্ন নামে ডাকো। কি নামে ডাকো? এটাকে ডাকো হচ্ছে জৈব যৌগ নামে, তাই না ভাইয়া? জৈব যৌগ। আজকে আমরা এই চ্যাপ্টারটাই শিখতে যাচ্ছি। তো চলো শুরু করা যাক। জৈব যৌগের এই চ্যাপ্টারে যত মিথ আছে আমরা সবগুলাকে বাস্ট করার ট্রাই করব। আমরা চেষ্টা করব এই চ্যাপ্টার থেকে ফুল অ্যান্সার করে আসার, ইনশাল্লাহ। চলেন শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল, আপনাদের যাদের যাদের কাছে বই আছে আপনারা বইটা নিয়ে বসেন। আমি আপনাদেরকে বইয়ের মধ্যে থাকা কিছু বেসিক জিনিসপত্র দেখায় দেব। এখানে যতগুলা স্লাইড করা আছে মোটামুটি বইয়ের বেসিসে করা আছে। তো শুরু করা যাক, চলো বিসমিল্লাহ। তাহলে আমাদের বুঝতে হবে, এই যে আমাদের পৃথিবী, এটা হচ্ছে আমাদের পৃথিবী। এই পৃথিবীর বয়স কত? এই পৃথিবীর বয়স হচ্ছে মাত্র 4.54 বিলিয়ন বছর। তাহলে পৃথিবীর বয়স কত ভাইয়া? 4.54 বিলিয়ন বছর। তাহলে এটা এমসিকিউ এর জন্য আসতে পারে, তাই না? এটা এমসিকিউ এর জন্য আসতে পারে, তোমরা দাগায় ফেলবা। নেক্সট, এই পৃথিবীতে আগে কি ছিল? একটা ইনফরমেশন আছে এখানে যে 500 থেকে 600 মিলিয়ন বছর আগের কথা। সেই টাইমে আমাদের যেই পৃথিবী ছিল, এই পৃথিবীর মধ্যে ছিল ঘন ঘন বন জঙ্গল, ঘন বন জঙ্গল। পাশাপাশি ছিল নিচু যে জলভূমিগুলো আছে সেগুলা। তার মানে নিচু কিছু অঞ্চল যেখানে জল জমে থাকতো, মার্শল্যান্ড বলি আমরা যাকে। ওকে। এছাড়া আরো ছিল হচ্ছে সাগর, মহাসাগর ইত্যাদিতে এটা পূর্ণ ছিল। বাট শুধু কি এইসবই ছিল? হুম, বুঝতে হবে এইগুলার পাশাপাশি এই পৃথিবীতে ছিল হচ্ছে জীবন। কি ছিল ভাইয়া? জীবন। পানির অপর নাম জীবন, এবং তার উপরে থাকবে কি? জীব থাকবে। তাহলে জীবন ছিল। দেখো, প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ধ্বংসপ্রাপ্ত মৃত প্রাণী, উদ্ভিদ, এছাড়াও শৈবাল ছত্রাক যেগুলো আছে, ওগুলা নিচু যেই এলাকাগুলো আছে সেগুলায় জমা হইতো। তার মানে তোমাকে বুঝতে হবে যে পৃথিবীতে একটা জীব মারা গেল, সেটা যাবে কোথায়? ওটা মাটিতে পড়ে থাকলো, ওটার উপরে এসে আরো মাটির বিভিন্ন স্তর জমা হইতে থাকলো। মাটি জমা হইলো, পলি মাটি জমা হইলো, অনেক কিছু জমা হইলো। তাহলে এই যে এলাকাগুলাতে জমলো তারা, তাদের উপর পড়তে থাকলো পলির আবরণ। এই যে দেখো, পলির আস্তরণ। ঠিক আছে, কি জমলো? পলির আস্তরণ জমলো। এভাবে অনেক বছর এটা জমতে থাকলো। কত বছর? মিলিয়ন মিলিয়ন বছর। লক্ষ্য করো, এই যে মিলিয়ন মিলিয়ন বছর ধরে এগুলো জমতে থাকলো। তাহলে আমরা কি বলতে পারি মাটির নিচে আমাদের যেমন উদ্ভিদও আছে, প্রাণীও আছে, এগুলার সকল ধ্বংসাবশেষ, শরীর, এগুলা জমে আছে মাটির নিচে জমে আছে। কারণ মাটির যে স্তর, ওটা তো প্রতিনিয়ত হচ্ছে ওই ডেড বডিটার উপরে জমতেছে 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 জমতেছে, তাই না? এরকম জমতে জমতে বিশাল বড় একটা স্তূপের মতো ক্রিয়েট করছে, অনেক উঁচা। বুঝতে হবে এই যে হাজার হাজার ফুট নিচে মাটি, বিভিন্ন শিলার আস্তরণ হয়ে গেছে এই প্রাণীর দেহাবশেষের উপরে। এই জিনিসটা ওই বডিটাকে কিছু একটা করবে। কি করবে? মনে রাখবা, ধরো তোমার কাছে একটা জীব আছে এবং বাই এনি চান্স এই জীবটা মারা গেল, এটা ডেড, এটা মারা গেল। তার মানে এই জীবটা মারা গেল। তো এই যে জীবটা মারা গেছে, পৃথিবীর কি করবে? পৃথিবী এর উপরে হচ্ছে বিভিন্ন আস্তরণ ফালাবে, পলিমাটির আস্তরণ ফালাবে। তাহলে বুঝতে হবে তোমাকে এইখানে কি হচ্ছে, এই যে জীবটা, এই জীবটা হচ্ছে এখন কি হয়েছে? মারা গেছে। এই যে মারা গেছে, গুড। এখন এই যে জীবটা, এই জীবের উপরে পৃথিবী আস্তরণ ফালাবে। কিসের আস্তরণ? এভাবে ধরো যে মাটি এসে পড়লো ওর উপরে, আবার আরেকটা লেয়ারে মাটি আসলো, আরেকটা লেয়ারের মাটি আসলো, আরেকটা লেয়ারের মাটি আসলো। মাটির মাত্রা বেড়ে গেছে না? যত বেশি এটা নিচে থাকবে, যত বেশি এটা নিচে থাকবে, মাটির অনেকটা নিচে এটা চলে আসছে, তাই না? যত নিচে আসবে তত নিচে মাটিতে এই বডির উপর চাপ ক্রিয়েট করবে। তার মানে আমরা বলতে পারি মাটির চাপ কার্যকর হবে, কার্যকর হবে। মাটি যদি কোনো একটা জীবের দেহকে চাপ প্রয়োগ করে এবং অনেক নিচে যখন সে থাকে, তখন সেখানে কিন্তু তাপ অনেক হয়, অনেক হয়। তো এই কারণে আমরা বলতে পারি এই দুইটা জিনিসের প্রভাবে এই বডিটার কিছু একটা চেঞ্জ দেখতে পারবা তোমরা।
বুঝতে পারছো? কিছু একটা চেঞ্জ দেখতে পারবা। কি চেঞ্জটা দেখবা? খেয়াল করো, মাটির চাপ কার্যকর হবে, তাপ অনেকটাই হবে, এবং এই কারণে তুমি দেখবা যে এই যে বডিটা আছে, এই বডিটা সেখানে লিকুইডে কনভার্ট হয়ে গেছে। তার মানে কিসে কনভার্ট হবে? এরকম কোন একটা লিকুইডে কনভার্ট হয়ে যাবে। এই জন্য লক্ষ্য করবা যে লিকুইডগুলো আমরা মাটির অনেক তলদেশ থেকে পাই, ওগুলা কোনো না কোনো জীবের শরীর, যেটা চাপের কারণে পরিবর্তন হয়ে লিকুইডটা কনভার্ট হয়েছে। বুঝতে পারছো? এই লিকুইডটা হচ্ছে আমাদের তেল। কি বলা যায় ভাইয়া? তেল। যেখানে তুমি লিকুইড সাবস্টেন্স পাবা, সেখানে গ্যাস পাওয়ারও সুযোগ থাকে, বিভিন্ন ধরনের গ্যাসেস পাওয়ারও সুযোগ থাকে। তার মানে আমরা বলতে পারি এখানে গ্যাসেস ক্রিয়েট হওয়ার চান্সেসও আছে। তাহলে লিকুইডটা হচ্ছে তেল, গ্যাসটা হচ্ছে প্রাকৃতিক গ্যাস, এবং মাঝে মধ্যে কিছু সলিড পার্টিকেলসও এখানে পাওয়া যায়। তো চলো আমরা একটা সলিড পার্টিকেলস, ধরো যে এগুলো হচ্ছে সলিড পার্টিকেলস, এরকম কিছু সলিড পার্টিকেলস পাইলাম। এই সলিড পার্টিকেলস গুলাকে আমরা তখন কি নামে ডাকি জানো? কয়লা। এই হচ্ছে আমাদের ইনফরমেশনটা। আই গেস কিছুটা হইলেও বুঝতে পারছো। তার মানে যে কোনো একটা বডি ডেড সেলে কনভার্ট হইলে, ডেড হইলে, মারা গেলে, ওইটার উপরে আমরা পৃথিবীকে কি দেখলাম? দেখলাম যে পৃথিবী অনেক বেশি ওটার উপরে পলির আস্তরণ দেওয়া শুরু করছে, এবং মিলিয়ন মিলিয়ন বছর ধরে, এই যে মিলিয়ন মিলিয়ন বছর ধরে এই জিনিসটা জমা হতে হতে ওর যে শরীরটা, এটা চেঞ্জ হয়ে গেছে। কিসে চেঞ্জ হয়েছে? লিকুইড, সলিড এবং গ্যাসে। যে লিকুইডটা পাচ্ছ এটাকে আমরা তেল নামে চিনতেছি, যে সলিডটা পাচ্ছ তাকে আমরা কয়লা নামে চিনতেছি, এবং যে গ্যাসটা পাচ্ছ সেটা হচ্ছে প্রাকৃতিক গ্যাস। আই গেস কিছুটা বুঝতে পেরেছো এটা। এইটুকু যদি আমাদের বোঝা হয়, আমরা একটু দেখি এখানে যে এই যে মাত্র যেটা বললাম যে উচ্চ চাপ এবং উচ্চ তাপ, নামটা কি ভাইয়া? উচ্চ চাপ এবং উচ্চ তাপমাত্রায় মিলিয়ন মিলিয়ন বছর ধরে বিভিন্ন ভৌত ও রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে, কিসের মাধ্যমে? বিভিন্ন ভৌত এবং রাসায়নিক পরিবর্তন ঘটানোর মাধ্যমে এই যে সাবস্টেন্স গুলা, এগুলা কিসে পরিণত হয়েছে? ইয়েস, এগুলো পরিণত হয়েছে কয়লা, পেট্রোলিয়াম আর কিসে? প্রাকৃতিক গ্যাসে পরিণত হয়েছে। কয়লা, পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাসে পরিণত হলো। এদেরকে বলে জীবাশ্ম জ্বালানি। কি বলা হয়? এদেরকে বলা হয়, ইয়েস, জীবাশ্ম জ্বালানি। তার মানে তুমি যে তিনটা জিনিস পেলা ওদের শরীর থেকে, এদেরকে আমরা বলবো হচ্ছে জীবাশ্ম জ্বালানি। জীবাশ্ম জ্বালানি কয় ধরনের আছে? কয়লা, পেট্রোলিয়াম, না হলে হচ্ছে প্রাকৃতিক গ্যাস। ওকে, তোমরা এখানে যে ছবিটা দেখতেছো এটা হচ্ছে কয়লার একটা ছবি। আর কয়লা তাহলে হচ্ছে কোন অবস্থায় আছে বলা যায়? কয়লা হচ্ছে সলিড অবস্থায় থাকে, তাই না? কোন অবস্থায় থাকে? সলিড অবস্থায় থাকে। আচ্ছা, অয়েল। অয়েল তো তোমরা বুঝোই, অয়েল হচ্ছে তোমার তেল মিন করে। মনে রাখবা, এই বইয়ের মধ্যে যত জায়গায় তুমি হাইড্রোকার্বন ওয়ার্ডটা দেখবা না, ওটা সবই হচ্ছে তেলকে মিন করতেছে। তার মানে অয়েল তৈরি হয়েছে কিভাবে? অয়েল তৈরি হয়েছে হাইড্রোকার্বন দ্বারা। অয়েল তৈরি হয়েছে হাইড্রোকার্বন দ্বারা। এবং নাম থেকে তোমরা কিছুটা আইডিয়া পাচ্ছ হয়তো যে হাইড্রোকার্বন মানে হাইড্রোজেন থাকবে আর কার্বন থাকবে। আই গেস বুঝলাম। এখানে কি কি থাকবে তাহলে? আমরা বলতে পারি এখানে কার্বন থাকবে এবং এক্সট্রা করে হাইড্রোজেন থাকবে। ওকে, তাহলে বুঝলাম তেল বা হাইড্রোকার্বন, এটার মধ্যে কি থাকবে? কার্বন থাকবে এবং হাইড্রোজেন থাকবে। একটু মার্ক করে ফেলো এই পার্টটা। ওকে, আমরা এরপরে আরেকটা দেখতেছি, এখানে কিছু গ্যাস উড়ে যেতে দেখতেছি, তাই না ভাইয়া? এই গ্যাসেস গুলা কে আমরা বলতেছিলাম হচ্ছে প্রাকৃতিক গ্যাস। ঠিক আছে? আমাদের দেশে যেসব গ্যাসেস পাওয়া যাবে খনি থেকে, ওগুলা সবই হচ্ছে কি ভাইয়া? প্রাকৃতিক গ্যাস। তো কিছু প্রাকৃতিক গ্যাসের নাম বলে রাখি, যেটা হচ্ছে তোমাদের অনেক বেশি দরকার পড়বে। যেমন মিথেন গ্যাস, এরপরে আরো পাবা ইথেন গ্যাস, এমনই আরো পেতে পারো প্রোপেন গ্যাস, প্রোপেন গ্যাস, এবং পাশাপাশি হচ্ছে বিউটেন গ্যাস। আরো পাবো আমরা, নাম আরো শিখবো ইন ফিউচার একটু একটু করে। তো আই গেস বুঝলা এইটুকু ভাইয়া। উচ্চ চাপ এবং উচ্চ তাপমাত্রায় মিলিয়ন মিলিয়ন বছর ধরে বিভিন্ন ভৌত এবং রাসায়নিক পরিবর্তন ঘটে কি তৈরি হচ্ছে? কয়লা, পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস তৈরি হচ্ছে। এদেরকে একসাথে আমরা কি নামে রাখতেছি? জীবাশ্ম জ্বালানি। জীবের শরীর থেকে যেহেতু পাওয়া যাচ্ছে এবং জ্বালানি হিসেবে কাজ করছে, তাই আমরা তাদেরকে বলবো জীবাশ্ম জ্বালানি। আশা করি বুঝলে। এখন দেখো,
এখানে একটু আগে আমরা যা বললাম যে কয়লার মূল উপাদানকে, কয়লার মূল উপাদান হচ্ছে কার্বন, এটা আমরা দেখেছি একটু আগে। এমন ভাবে আমরা আরেকটু দেখেছিলাম যে পেট্রোলিয়ামের মূল উপাদান ছিল, মানে এই যে তেল ছিল, তেলটাকে আমরা পেট্রোলিয়াম বা ক্রুড অয়েল নামে ডাকতেছিলাম। চলো একটু নামটা লিখে দেই আবার। এই তেলকে আমরা কি নামে ডাকবো ভাইয়া? ডাকবো হচ্ছে পেট্রোলিয়াম বা ক্রুড অয়েল। ঠিক আছে, ক্রুড অয়েল। আরেকটা নাম বলা যায় বাংলায়, এটাকে কি নামে ডাকবো দেখো, বাংলায় একে বলা হয় হচ্ছে অপরিশোধিত তেল। অপরিশোধিত তেল, বুঝলাম? অপরিশোধিত তেল। এরপর তাহলে আমাদের পেট্রোলিয়ামের মধ্যে থাকা মূল উপাদান কারা? বলা যেতে পারে হাইড্রোকার্বন একটা মূল উপাদান এবং হাইড্রোজেন একটা মূল উপাদান। এদেরকে দিয়ে যেই যৌগটা আমরা তৈরি করব তাকে আমরা কি নামে ডাকবো? হাইড্রোকার্বন নামে ডাকবো। এবং যত ধরনের হাইড্রোকার্বন আছে সবাই কি? সবাই হচ্ছে জৈব যৌগের শ্রেণীতে পড়ে। বুঝলে? তাহলে তোমাকে মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যত হাইড্রোকার্বন আছে তারা সবাই জৈব যৌগ। চলো একটু বুঝাই। ধরো তোমার কাছে কার্বন আছে এবং হাইড্রোজেন আছে, এই দুইটা মলিকিউলকে মনে রাখবা। যদি কার্বন এবং হাইড্রোজেন থাকে কোনো যৌগের মধ্যে, যেমন লেটস সে C6H6 এটার মধ্যে আছে, অথবা CH3 এই যৌগটার মধ্যে আছে, এমনই ভাবে অনেক যৌগের মধ্যে থাকতে পারতো, CH4 এর মধ্যে থাকতে পারতো, তেমন হচ্ছে CH2 দ্বিবন্ধন CH2 এটার মধ্যে থাকতে পারতো। ভাই আমি জাস্ট কয়েকটা লিখতেছি আর কি, হ্যাঁ, প্যানিক করার কিছু নেই, ইন ফিউচার আমরা এগুলাকে ডিটেলসে পড়বো। এই যে যৌগগুলা দেখতেছো এদের সবাইকে আমরা কি নামে ডাকবো জানো? এদের সবাইকে আমরা ডাকবো হচ্ছে হাইড্রোকার্বন নামে। হাইড্রোকার্বন নামে। আর যদি তোমার কাছে কার্বন হাইড্রোজেন ছাড়াও অন্য কিছু থাকতো, অন্য কিছু থাকতো, যেমন সালফার থাকতে পারে, অক্সিজেন থাকতে পারে, নাইট্রোজেন থাকতে পারে, ফসফরাস থাকতে পারে, এক্সেট্রা অনেক কিছু থাকতে পারে, তাই না? এগুলো যদি তাও থাকতো তাহলে তখন আমরা সেইটাকে জৈব যৌগ বললেও হাইড্রোকার্বন বলতাম না। তাহলে আমি একটু লিখে দিচ্ছি যে এইটাকে আমরা হাইড্রোকার্বন ডাকবো না, ডাকবো না। এনাকে আমরা হাইড্রোকার্বন ডাকবো, এনাদেরকে আমরা হাইড্রোকার্বন ডাকবো না। তাহলে এনাদেরকে কি নামে ডাকবো? চলো একটা যৌগ বানাই, তারপরে দেখা যাক। এখানে ধরেন আপনার কাছে আছে CH3CH2OH, একে আমরা বলি অ্যালকোহল। কি নামে ডাকি ভাই? অ্যালকোহল নামে ডাকে। আচ্ছা এমনই আরো আছে CH3CHO, অ্যালডিহাইড। চকলেটস এর মধ্যে হচ্ছে অ্যালডিহাইড পাওয়া যায়। নেক্সট, যদি তোমাদেরকে এমন কোন একটা যৌগ দিতাম, এটা একটা অ্যাসিড বুঝাচ্ছে, অথবা ভিন্ন যে কোনো যৌগ হতে পারে, বুঝছো? তাহলে এদেরকে আমরা কি নামে ডাকবো? মনে রাখবা এই টোটাল জিনিসগুলাকে, মানে যাদের মধ্যে কার্বন থাকবে, হাইড্রোজেন থাকবে, এক্সট্রা যে কোনো কিছু থাকুক, থাকুক না থাকুক, সবাই হচ্ছে জৈব যৌগের আন্ডারে পড়ে। কিসের আন্ডারে পড়ে ভাইয়া? তারা সবাই হচ্ছে জৈব যৌগের আন্ডারে পড়ে। তাহলে আমরা লিখি এরা সবাই হচ্ছে আমাদের জৈব যৌগ, যাকে ইংরেজিতে বলা হবে অর্গানিক কম্পাউন্ড। নামটা বুঝলা? যাদেরকে কি নামে ডাকা হবে? অর্গানিক কম্পাউন্ড নামে ডাকা হবে। তাহলে বুঝতে হবে এখান থেকে যে ভাই আমার কাছে যদি শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেন দিয়ে কিছু একটা তৈরি করা থাকতো তাকে আমরা বলতাম হাইড্রোকার্বন। আমার কাছে যদি কার্বন হাইড্রোজেনের বাইরেও কোনো একটা জিনিস থাকতো, মানে এক্সট্রা জিনিসপত্র থাকতো, তাহলে তখন আমরা সেটাকে আর হাইড্রোকার্বন ডাকবো না। এইটাকেও আমরা জৈব যৌগ ডাকবো, এইটাকেও আমরা জৈব যৌগ ডাকবো। ব্যাস। তাহলে এখান থেকে সিদ্ধান্ত নেওয়া যায় যে এটাও জৈব যৌগ, এটাও জৈব যৌগ, বাট এটা হাইড্রোকার্বন না, এটা হাইড্রোকার্বন। বুঝতে পারলাম? এইটাই, আশা করি বুঝছো এতটুকু। তো হাইড্রোকার্বন বলি আর জৈব যৌগ বলি, এখানে মেইন প্লেয়ার হচ্ছে একজন, তার নাম হচ্ছে কার্বন। তার মানে আমরা বলতে পারি এখানে আমাদের মেইন প্লেয়ারকে, মেইন প্লেয়ার হচ্ছে কার্বন, যার পারমাণবিক ভর হচ্ছে, পারমাণবিক ভর হচ্ছে 6, এবং সরি ভুল বললাম, এর পারমাণবিক ভর হচ্ছে 12 এবং
পারমাণবিক সংখ্যা যেটা, এটাকে আমরা বলবো হচ্ছে 6। এর যে লাস্টের শেল থাকে, এর লাস্টের শেলে 4টে ইলেকট্রন থাকে এবং টোটাল এর শেল হয় 2টা। এটা হচ্ছে তার প্রথম শেল, এটা হচ্ছে তার দ্বিতীয় শেল। খেয়াল করলে দেখবা যে এখানে প্রথম শেলে 2টা ইলেকট্রন থাকে এবং দ্বিতীয় শেলে 4টা ইলেকট্রন থাকে। এটা বের করা যায় ওর ইলেকট্রন বিন্যাস দেখে। যেমন কার্বন 6 এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2p 1s2 2s2 এবং 2p2। পেলা? তাহলে 1s2 পাচ্ছি, 2s2 পাচ্ছি এবং আরেকটা কি পাচ্ছি, 2p2 পাচ্ছে। এ হচ্ছে ওর স্ট্রাকচারটা। এখন একটু বুঝে আনি তোমাদেরকে যে একটা কার্বনের ইলেকট্রন বিন্যাস তোমরা যখন করতেছো তখন তোমরা কি লিখতেছো? 1s2 লিখতেছো, 2s2 লিখতেছো এবং 2p2 লিখতেছো। 6টা ফিল আপ করতে হবে। 2 2 2, 6টা হয়ে গেছে। বাট যদি এই কার্বনটা কখনো যৌগ গঠন করতে চায়, যৌগ গঠনের সময় ওর যেই লাস্টের শেলটা আছে সেখানে পি শক্তি স্তরের মধ্যে ইলেকট্রন ছিল, এস এর মধ্যে ইলেকট্রন ছিল, এই শেলটা একটু এক্সাইটমেন্টের জন্য, এই যে দেখো এক্সাইটমেন্টের জন্য ইলেকট্রন নাম্বার গুলাকে চেঞ্জ করে ফেলে। 2s1 পাচ্ছ, 2px 2py এবং 2pz এ এদেরকে ডিভাইড করে ফেলো। এখানে একটা, এখানে একটা, এখানে একটা ইলেকট্রন যাবে। টোটাল এভাবে করে লাস্টের শেলে আমরা ইলেকট্রন পাচ্ছি। যদি খেয়াল করো এদের লাস্টের শেলে এখন কয়টা ইলেকট্রন আছে? আগের মতোই 4টা ইলেকট্রন আছে। যে কোনো পরমাণুর লাস্টের শেলে থাকা ইলেকট্রন গুলাকে আমরা বলি হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। কি নামে ডাকি ভাইয়া? যোজ্যতা ইলেকট্রন নামে ডাকি। তো মাথায় রাখতে হবে এখানে যে যোজ্যতা ইলেকট্রন পাচ্ছি তার ভ্যালু হচ্ছে 4। 1 2 3 4 4। বাট এর যোজনী কত? যদি জিজ্ঞেস করা হয় যোজনী কত, তাহলে তুমি জাস্ট লাস্টের শেলে থাকা সিঙ্গেল ইলেকট্রন গুলাকে নেবা। এখানে দেখা যাচ্ছে 1 1 1 1, 4টা সিঙ্গেল ইলেকট্রন আছে না, মানে এক এক করে ইলেকট্রন আছে কিনা যদি থাকে তুমি তাদেরকে যোজনী হিসেবে ফিগার আউট করতে পারো, ইউজ করতে পারো। এই হচ্ছে আমাদের যোজনী নিয়ে পড়াশোনা এবং কার্বন নিয়ে পড়াশোনা। কার্বনের আরো কিছু এক্সাম্পল, কার্বনের আরো কিছু এক্সট্রা ইনফো দিয়ে দেই তোমাদেরকে, এক্সট্রা ইনফরমেশন দিয়ে দেই। কার্বন এর 2টা রূপভেদ পাওয়া যায়, 2টি রূপভেদ পাওয়া যায়, 2 রূপে কার্বনকে পাওয়া যায়। একটা হচ্ছে ওকে তুমি চাইলে গ্রাফাইট আকারে পেতে পারো, গ্রাফাইট আকারে পেতে পারো। তোমাদের কাছে যদি কোনো পেন্সিল থাকে, পেন্সিলের যেই শীষটা হয় ওই পেন্সিলের শীষটা গ্রাফাইট দিয়ে তৈরি করা হয়। এবং আরেকটা হচ্ছে ডায়মন্ড বা হীরা, একে ডায়মন্ড অবস্থা আমরা পেতে পারি। এই গ্রাফাইটটাকে আমরা কয়লার সমতুল্য ধরতে পারি আর কি। তো গ্রাফাইট পাচ্ছ এবং ডায়মন্ড পাচ্ছ, এই 2 ধরনের রূপভেদ পাওয়া যায় কিসে? কার্বনের মধ্যে। যদি এক্সট্রা আরো কিছু ইনফরমেশন দিতে চাই তাহলে এখান থেকে তোমরা শিখতে পারো যে কার্বন 14 নামের যেই আইসোটোপটা আছে, এই কার্বন 14 এর আইসোটোপটা, একে আমরা ব্যবহার করি পৃথিবীর বয়স মাপতে। তাহলে পৃথিবীর বয়স মাপতে, বয়স মাপতে, তাহলে পৃথিবীর বয়স মাপতে আমরা কি ইউজ করি? কার্বন 14 এর যে আইসোটোপটা আছে সেটাকে। এই প্রসেসটার একটা ভিন্ন নাম আছে, নামটাকে আমরা বলি হচ্ছে কার্বন ডেটিং। কার্বন দিয়ে যেহেতু বয়সটা মাপা হচ্ছে তাই এটাকে বলা হবে কার্বন ডেটিং। আশা করি বুঝতে পেরেছো এতটুকু পর্যন্ত। তো আমাদের ইনিশিয়ালি কার্বন নিয়ে যেসব পড়াশোনা করার ছিল সেটা আমরা করে ফেলছি। ধন্যবাদ সবাইকে।